ভারত কিন্তু সেখানে লুকিয়ে থাকা জেনারেল জিয়াউর রহমান হত্যাকারী বা অন্য কাউকে কিন্তু কখনো ফেরত দেয়নি, নিজের থেকে ফেরত দেয়নি, বরং সহায়তা করেছে সেখানে লুকিয়ে থাকতে। এই যে মেজর মোজাফফরের কথা বললেন, যিনি এতদিন পরে ধরা পড়েছেন, একটা জিনিস আমাদের রিপোর্টে আসছে পত্রপত্রিকায় যে তিনি একমাত্র জীবন্ত সাক্ষী। আসলে কিন্তু এই আমি আগে একটু ক্ল্যারিফাই করিনি, তিনি প্লিজ। কিন্তু একমাত্র নন। হ্যাঁ, ওনার সাথে আরও একজন ভারতে পালিয়ে গিয়েছিলেন, যার নাম হচ্ছে মেজর মঈন। মেজর মঈন স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ছিলেন। সেখান থেকে ছুটির নাম করে উনি গিয়ে এই ষড়যন্ত্রকারীদের সাথে, পরিকল্পনাকারীদের সাথে যোগ দেন, কেননা উনি এই গ্রুপের ছিলেন। পরে আপনার যখন বিদ্রোহ দমন করা হয় সে সময় এই মেজর মোজাফফর এবং মেজর মঈন এই দুজনে পালিয়ে যান ভারতে। এবং কথিত আছে যে মেজর মঈন জেনারেল জিয়াউর রহমানের রুম থেকে তার যে ব্রিফকেসটা ছিল সেই ব্রিফকেসটা ভারতে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এরপর আমাদের যে সাপ্তাহিক বিচিত্রা ছিল, আপনার খেয়াল আছে, সরকারি ট্রাস্টের, সেখানে আপনার 1993 সালের সম্ভবত জুন কি এরকম মাসে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে আমাদের দুজন মানে জিয়া হত্যাকারী তারা ভারতে ব্যবসা করছেন। এটা হচ্ছে আরেকটা জিনিস। আমি এরপরে 2002 সালে সম্ভবত আমি নিজে একটা রিপোর্ট করি এই মেজর মোজাফফরের নামে। সম্ভবত সেটাই ছিল একমাত্র রিপোর্ট যে আমার কাছে কিছু তথ্য এসেছিল যে উনি ভারতে কোথায় কোথায় কিভাবে আছেন, ঠিকানাগুলা কি, কি নামে আছেন, এরকম। তো সেই রিপোর্টটা করি। এখন সেই এতদিন পরে আমি রিপোর্টটার কি কি ছিল আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে দেখেন, মেজর মোজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন। একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এখন একটা দেশের প্রেসিডেন্ট হত্যাকারী যখন আরেকটা দেশে যায়, সে তো হত্যাকারী, মানে হত্যার দোষে দুষ্ট, তাকে ওই দেশে পাসপোর্ট দেওয়া হয় কিভাবে, সে দেশের কাগজপত্র দেওয়া হয় কিভাবে? এই পাসপোর্ট নিয়ে তিনি কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করেছেন। এরপর উনি থাইল্যান্ডেও গিয়েছেন। এর আবার প্রমাণ পাওয়া যায় কোথায়? আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম যিনি ছিলেন, ওনার আপনার এক জেনারেলের নীরব সাক্ষী নামে ওনার যে আত্মজীবনীটা আছে, সেখানে লেখা আছে যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত, তখন এই মেজর মোজাফফর তিনি ভারত থেকে এবং থাইল্যান্ডে যিনি পালিয়ে গিয়েছিলেন আরেকজন মেজর খালেদ, এই দুইজন তার সাথে দেখা করতে গিয়েছিল। এবং ওই দেখা করার ব্যাপারটা উনি তদানীন্তন পরে আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। এখন জিনিসটা কি দাঁড়ায় যে ওনারা ওইখানে ভারতে ছিলেন। আচ্ছা, এরপরে 1996 সালের পরে, মানে পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু মেজর মোজাফফর আবার বাংলাদেশে ছিলেন এবং তখন বাংলাদেশের আবার ভিন্ন নামে কাগজপত্র উনি তৈরি করেছিলেন। সবশেষ উনি কবে আসলেন? আচ্ছা, এটাও এসছেন আবার যতটুকু জানা যায় যে 2009 সালের আবার পরে উনি আবার এসছেন। আচ্ছা, 2001 সালে আবার উনি চলে যান। তারপরে ওই যে আমি যে করেছিলাম রিপোর্টটা, সেটা আমি বললাম যে তখন আবার ভারতে ছিলেন। আবার উনি 2009 সালের পরে বাংলাদেশে আসেন। এসে এই বিভিন্ন জায়গায় উনি থাকা শুরু করেন, বিভিন্ন নাম ইউজ করেন এবং সবচেয়ে বড় কাগজ কুলা এগুলো তৈরি করে দেয়। এই কাগজপত্র তৈরি করতে, ধরেন এনআইডি তৈরি করতে, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার নিজের এনআইডি আপনার এক নামে আছে, এখন আরেক নামে করতে পারবেন না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার এখন হয়তো আইরিস স্ক্যানার যোগ করা হয়েছে। তো সুতরাং এগুলো করা কঠিন, এগুলো রাষ্ট্রীয় সহায়তা ছাড়া পারা যায় না। সে উনি ছিলেন। এবং আর দেখেন, বনানী ডিওএইচএস এর মতো একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সিনিয়র অফিসারদের সাথে যারা বেঁচে আছেন, যে উনি তো রক্ষী বাহিনীর অফিসার ছিলেন। উনি বিয়ে করেছিলেন একজন সিনিয়র অফিসারের মেয়ে বা বোনকে। তার শ্বশুরের বাসাটাতেই কিন্তু উনি থাকতেন। এবং আমাকে গত কয়েকদিনে বেশ কিছু মানে অফিসার যারা ওই এলাকায় থাকেন তারা বলেছেন যে এনাকে তো আমরা দেখতাম ঘুরে বেড়াচ্ছে বা মসজিদে যাচ্ছে, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইনি সেই লোক। এত মানে তার কারণে এত বছর হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে, হয়েছে। তো এখন ভারত আপনাদের এই যে অন্যদেরকেও তো আশ্রয় দিয়েছে। আপনি দেখেন তারা আবার সে আশ্রয়ের নীতিমালার, অ্যাসাইলাম নীতিমালার মধ্যে কি বলে, যে তারা সেখানে ইসলাম মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক গেলে তাকে নাগরিকত্ব দিবে বা অ্যাসাইলাম দিবে। তো তাহলে আমার কাছে একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের যে কয়েক হাজার আপনি আশ্রয় দিলেন, তাদেরকে কি হিসাবে দিলেন? তারা তো মুসলমান। হ্যাঁ, এই প্রশ্নটাও আসে। এটা প্রমাণ করে যে তারা আসলে শুধু একটি দলকে আশ্রয় দেয়। তাদের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য যে প্রক্রিয়াটা তারা বহমান রাখে, সেটাকেই তারা তাদের বন্ধু হিসেবে ট্রিট করে এবং তাদেরকে প্রোটেকশনটা দেয়। এই যে হাদির আপনার অপরাধীদের কথা বললেন, প্রোটেকশনটা তারা দিচ্ছে।
বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তারা তো এগুলোকে হস্তান্তর করতে পারে, অনেক কিছু করতে পারে। আপনি কি এটা কখনো চিন্তা করতে পারেন যে ভারতের ধরেন রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিল, যে তাকে তিনি বাংলাদেশে পালিয়ে আসলেন আর বাংলাদেশ সরকার তাকে এখানে পাসপোর্ট করে দিচ্ছে, এখানে আরামসে তিনি আছেন? আপনি কখনো এটা কল্পনা করতে পারবেন? কিন্তু বুরুজ এগুলো ভাই, হয়েছে। আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই একটু, সেটি হচ্ছে যে ধরেন জিয়াউর রহমান তো শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হ্যাঁ ছিলেন। প্রেসিডেন্ট ছিলেন, দুটিই ছিলেন তিনি। তো বলতে গেলে যে তার বিচার, তার খুনিদের বিচার আসলে এই যে সামরিক আইনে কি যথেষ্ট কিনা, কিংবা এটি আরো অধিকতর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, সে বিষয়টি নিয়ে জানবো। এর আগে একটু রিপন ভাইয়ের কাছে যেতে চাই, আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে অনেকটা আবুরুজ ভাই বললেনই, তারপরেও যে একজনের কথা উনি বললেন যে মেজর অবসরপ্রাপ্ত মঈন, তিনি এখনো ভারতে পালিয়ে আছেন, এখন কানাডায় আছে। আচ্ছা, কানাডায় যিনি আছেন, কিংবা ভারতে যিনি আছেন, কিংবা হাদির হত্যাকারী যারা আছে, বর্তমান সরকারের তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু মানে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে, সম্ভব কি? দেখুন, ফেরত আনার তো একটা প্রক্রিয়া আছে। জি, সার্টেনলি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা তো পুলিশের এক্স আইজি বেনজিরকে ফেরত আনার ব্যাপারও তো আমরা ইন্টারপোলের সাহায্য চেয়েছি, তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে দেশে আনার ব্যাপার উদ্যোগ নেওয়া হয়েছে। তো এগুলো সব ক্ষেত্রে যে খুব সফল হয় তা না। তো দেখা যাক, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। এটা আনার জন্য একটা স্পেশাল উইং থাকা উচিত আমি মনে করি, কারণ আসামির সংখ্যা, ফেরত আনার সংখ্যা কিন্তু এখন অনেক বেশি। এটা 2-4 জন, এটা একটা একেবারে ডেডিকেটেড ইউনিট থাকা উচিত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, এটা ডেডিকেটেড ইউনিট থাকা উচিত ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে। তাহলে হবে কি, এটা একটা আপনার একটা রেগুলার সুপারভিশন থাকবে। এবং করণীয় কি, এটা খুব একেবারেই মানে আপনার টাইম টু টাইম বেসিসে কাজ করলে চলবে না। যে একটা চিঠি আসছে, আচ্ছা ঠিক আছে, হোমে মতামত পাঠাই বা ফরেন মিনিস্ট্রিকে বলি, নো। এটা একটা সেল করা উচিত, কারণ সংখ্যাটা অনেক বেশি। আমাদের সেনাবাহিনীর অন্ততপক্ষে 2 জন গোয়েন্দা সংস্থার প্রধান, তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। 3জন গোয়েন্দা, উনি যেটা কারেক্ট করলেন, 3জন গোয়েন্দা সংস্থার প্রধান তারা ভারতে পালিয়ে আছেন। অন্য অন্য র্যাঙ্কের লোকজন পালিয়ে আছেন, পুলিশের লোকজন পালিয়ে আছেন, সিভিল সার্ভিসের লোকজন পালিয়ে আছেন, রাজনৈতিক দল মানে অর্থাৎ মানে নিষিদ্ধ আওয়ামী লীগ, তো মানে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন, ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন পালিয়ে আছে। তো এইগুলোকে ফলো আপ করার জন্য, এগুলোকে এক্সট্রাডাইট করার জন্য আপনার খুব ডেডিকেটেড মানে আপনার টিম থাকতে হবে, ইউনিট থাকতে হবে। খুব ট্র্যাডিশনালি এটা করা যাবে না। যাদের কথা বললেন তারা তো অনেকেই আটক না, পালিয়ে আছে, কিন্তু যে আটক হাদির হত্যাকারী, তাকে ফিরিয়ে আনা তো সরকারের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা কিভাবে পারবে, কতদিন লাগতে পারে? ভারত আপনি দেখেন, আপনার হচ্ছে যেমন শেখ হাসিনার কথাই যদি ধরা হয়, শেখ হাসিনা ভারতের আপনার রাষ্ট্রীয় মেহমান, স্টেট গেস্ট হিসেবে আছেন, একেবারেই ভীষণ তাদের আনুকূল্যের মধ্যে আছেন। তো এটা তো সম্ভব না। তার স্ট্যাটাসটা কি, তাকে কি তার রাজনৈতিক আশ্রয় দিয়েছে? তো মানে আমি তাদের ফরেন মিনিস্ট্রির বক্তব্যটা যদি খেয়াল করি, ওদের যে স্পোক্স পারসন আছেন, তিনি বলেছেন যে আমরা তাকে চলে যেতেও বলছি না, আবার থাকার জন্য তাকে দেয়, মানে তাকে আমরা নিয়েও আসিনি। এটা কোনো কথা হলো? আপনি হাদির কথা বললেন, অলরেডি সেই আসামিটা কিন্তু আপনার মানে ওদের আটকে, ওদের কাস্টডিতেই আছে। আচ্ছা, তো তাকে তো ফেরত পাঠাতে কোনো সমস্যা ছিল না। এবং তারপরে তাদের ইমিডিয়েট পাস্ট যিনি মানে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি তো খুব খোলামেলাই বলেছেন, তাই না? তো সেটার পরিপ্রেক্ষিতে তো মানে আপনার ভারত সরকার উচিত ছিল সম্পর্কের স্বচ্ছতা রক্ষা করার জন্য বাংলাদেশে পাঠানো, কিন্তু পাঠাননি। তো না পাঠানোর মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার পত্রিকাতেই বোধ হয় একটা রিপোর্ট আমি গতকালকে দেখলাম, সেখানে লেখা হয়েছে যে ভারত মানে ওই বললেন এক ঢিলে অনেক পাখি শিকার করার ব্যাপার। ভারত একটা এক ঢিলে হাসিনাকে ব্যবহার করে, অন্যদেরকে ব্যবহার করে, নানাভাবে এক ঢিলে অনেক পাখি শিকার করা একটা নীতি বাংলাদেশের ক্ষেত্রে মানে নিয়েছেন তারা। এবং এটা আসলে খুব মানে তাদের জন্য খুব লাভজনক হবে তা মনে করার কোনো কারণ নেই। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি জাস্ট আবুর বলেছেন বিষয়টা, যে বাংলাদেশের
উদাহরণটা টানতে যে মানে রাজীব গান্ধীর হত্যাকারীদের কথা বলেছেন, এরকম যদি হত্যাকারী আমাদের দেশে ঘুরতো, আমাদের থাকতো, তাহলে কি হতো, ভারত কি রিয়াকশনটা দিত। আমি যদি সিমিলারলি যদি এভাবে বলি, একটি দেশের প্রতিবেশী দেশের, আমি যেই জায়গাটি যেতে চাই, একটি প্রতিবেশী দেশে মানে বাংলাদেশের কথা বলি, সেখানকার সামরিক গোয়েন্দা সংস্থার তিনজন কর্মকর্তা ভারতে থাকছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থার লোকদের কাদেরকে বাছাই করা হতো, যারা যারা ইন্ডিয়াতে খুব মানে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট এবং একটা কমফোর্টেবল কন্ডিশনের মধ্যে আছে। তার মানে কি, তার কি জাতীয় গোয়েন্দা সংস্থার কাজ করছে বুঝতে পারতেছেন তো। একেবারে একটা প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়া ফ্রেন্ডলি আপনার স্পাই পলিসি তারা মানে আওয়ামী লীগের সরকার নিয়েছিল। তো তা না হলে যদি ধরুন, যদি খুব প্যাট্রিয়টিক স্পিরিট থেকে যদি আমাদের এই তিন মানে গোয়েন্দা সংস্থার তিন সাবেক প্রধান তারা যদি কাজ করতেন, সার্টেনলি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে আশ্রয় দিত না এবং তাদেরকে পুশব্যাক করত। কিন্তু এখন আমি ধরে নিতেই পারি যে এই তিনজন সাবেক গোয়েন্দা প্রধান তারা ভারতের অনুকূলে কাজ করেছেন, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছেন, যার জন্য বেসিক্যালি ওরা ইন্ডিয়ান এজেন্ট ছিল এখানে, ওয়ার্কড ইন বাংলাদেশ আর্মি অ্যাজ আপনার মানে চিফ অফ দ্য আপনার মানে ইন্টেলিজেন্স এজেন্সি। তো তাহলে কি ভয়াবহ অবস্থা, আপনি ক্যান ইউ ইমাজিন, আপনি লাস্ট 15 ইয়ার্সে একটা স্বাধীন দেশের তিনজন গোয়েন্দা প্রধান পর্যায়ক্রমে একটা ভিন দেশের স্বার্থ রক্ষা করেছেন, এমন জাতীয় লোকজন রিক্রুটেড ছিলেন ওই বাহিনীতে, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, এবং পত্রিকাতে রিপোর্ট দেখলাম যে তারা খুব প্রকাশ্যে ঘোরাঘুরি করতেন দিল্লিতে, শেষ পর্যন্ত বোধহয় ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বোধহয় মানে একটা জায়গায় মানে সরিয়ে নিয়েছেন, মানে আবার সেখানে একটা সামরিক আতিথেয়তা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো এই যে এগুলো খুব ডিস্টার্বিং নিউজ। মানে এই যে ভারতের সরকারের তরফ থেকে ওদের হিন্দি ভাষায় বলে যে পড়শির মানে গুরুত্ব বা পড়শি প্রধান হবে, মানে নেইবার ফার্স্ট, কোথায় ছিলাম আগেই যে আমরা দেখলাম সম্প্রতি রয়টার্সে একটি ইন্টারভিউতে শেখ হাসিনা বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং ডিসেম্বরে, এবং তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে লন্ডন আওয়ামী লীগ তারা বলছে যে তারা চার্টার্ড বিমানে করে 10-20 টাকা করে বাংলাদেশে তারা আসবে এবং তাদের সাথে দেশি বিদেশি সাংবাদিক থাকবে, এবং শেখ হাসিনা যেহেতু বলেছেন আসবেনি, আপনারা সেটাকে কিভাবে দেখছেন? ভদ্রলোকের নামটা সুলতান কিনা জানি না, আমি মানে নিউ ইয়র্কে তাদের একজন সুলতান টাইপের একজনটার নাম ঠাম আছে ভদ্রলোককে, আমি দেখেছি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন অথবা প্রেসিডেন্ট এখনো হতে পারে। আমি খুব লজ্জিত হইলাম বিং এ বাংলাদেশি, একটা ভিডিও ক্লিপ দেখলাম, মোদিজি ওয়েলকাম ওয়েলকাম, দেখছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, কেন ইমাজিন যারা যারা বাংলাদেশের পরিচয় দেয়, বাংলাদেশি সাজে, তারা আরেকজনকে তো ওই দেশের ওয়েলকাম করে, এটা কি আপনি কোনো ভারতীয়কে আপনি জীবনে দেখেছেন? কোনো ভারতীয়কে আপনি দেখেছেন যে ওখানে তারা এরকম অন্য দেশের প্রেসিডেন্টকে তারা এরকম ওয়েলকাম করে? এটা যত ছোট দেশ এরা কেন করে জানেন? এরা মনে করে যে মোদিজি হচ্ছে তাদের ত্রাণকর্তা, মোদিজিকে তারা কনভিন্স করতে হলে, মোদিজি যদি মানে একটু মানে কি বলে অ্যাক্টিভ রোল নেয়, তাহলে মানে তাদের এই হারানো স্বর্গরাজ্য, শুভেন্দুর কথায় তো তাই মনে হয়, লুটতরাজের রাজ্য তারা আবার ফেরত পাবে। এটা অত্যন্ত মানে দুঃখের বিষয়। তো যাই হোক, এখন আপনি ফিরে আসতে চাইলে কি করবেন? আমি মনে করি না, কারণ হচ্ছে যে শেখ হাসিনা যখন 1981 সালে ফেরত আসলেন, এই আসার পরে তিনি বলেছিলেন, তার একটা ইয়ে ছিল মানে ক্ষেত্র ছিল, তিনি বলেছিলেন যে আমি ক্ষমা চাই এবং আমাকে আরেকবার সুযোগ দেন, মানে ফাইনাল তো এইটাই বলি যে তিনি মানে 96-তে ক্ষমতায় আসলেন, তখন তার হাতে রক্ত ছিল না, সরাসরি সংবাদপত্র স্বাধীনতা হরণ করেননি, তিনি বাকশাল করেননি, তিনি রক্ষী বাহিনী ক্রিয়েট করেননি, তাই না? তিনি মানবাধিকার হরণ করেননি, গুম খুনের সাথে তিনি জড়িত ছিলেন না। তিনি যখন বলেন যে আমি ক্ষমা চাই মানে তার বাবা যে আকামগুলো করে গেছেন, স্ট্রেট কাট আমি বলতে চাই, বাকশাল গঠন করা আকাম, সংবাদপত্র স্বাধীনতা হরণ করা আকাম, সংবাদপত্র নিষিদ্ধ করা আকাম, সেনাবাহিনীকে দুর্বল করে রক্ষী বাহিনী তৈরি করে এটা একটা আকাম, তাই না? তো এই সমস্ত কাজকর্ম করা, গুম খুন করা, এগুলো আকাম। তো সুতরাং এগুলো তিনি যখন বলছেন যে ক্ষমা চাই, তার মানে এগুলো উনি কনফেস করেছেন প্রকারান্তরে যে এগুলো ঠিক ছিল না, আদালতে আত্মসমর্পণ করবেন এগুলো এরকম ঠিক একটি ছিল কথা না। আছে। তো সেটা মানুষ একবার বিশ্বাস